বিএনপি আসলে কার খালু? মানে বিএনপির রাজনীতিটা কি? আমি বিএনপির লোকদের নেতাদের কথা শুনি আর ভাবি এই দলটা আসলে কি রাজনীতি করতেছে। আপনি কোনো তালি পাইবেন না। আসেন আমরা মির্জা ফখরুলের একটা বক্তব্য শুনি। উনি কইতেছেন বিএনপি কোনো বিপ্লবী দল না, বরং লিবারাল ডেমোক্রেট হিসেবে সব ধর্ম বর্ণ মতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠন করার লক্ষ্যে আগাইছে। আবার ইংরেজিতে কইছে বিএনপির অবস্থান পুরাপুরি পরিষ্কার, উই আর লিবারাল ডেমোক্রেটস। এইটা সাহেব ভিডিওটা দেখান। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে। যেটা কিছুক্ষণ আগে ডক্টর মঈন খান বললেন, সেইটাই বাস্তবতা। এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমরা বিএনপি, আমরা খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, উই আর লিবারাল ডেমোক্রেটস। এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোনো সুযোগ আমি দিতে চাই না। আমি বিপ্লবী নই, আই এম এ লিবারাল ডেমোক্রেট। এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। দেখেছেন আবার মির্জা সাহেব কয়দিন আগেই কইছে ৭ই নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হন জিয়াউর রহমান। বিপ্লবের মহানায়ক কি বিপ্লবী না? নাকি বিপ্লবের মহানায়ক একজন অবিপ্লবী মানুষ হয়, আর একজন অবিপ্লবী মানুষ একটা অবিপ্লবী দল গঠন করে? মানে কুই দিয়ে কি শিখাচ্ছে? তাহলে বিএনপির রাজনীতি কি? আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেটি বিএনপির কোনো রাজনীতি নাই এটা কইছিলাম। সেটা দেখে জামাই কোটার বুদ্ধিজীবী বহুত ঘোষা করে একটা স্ট্যাটাস বাড়িছিল, বিএনপি কেন মধ্যপন্থার দল, আর মধ্যপন্থার ন্যারেটিভের কন্ট্রোল না থাকলেও ভূত পায় মেলা। তার প্রমাণ নাকি খালেদা জিয়া। মানে কার মাথার সাথে কার লেজ, কার লেজের সাথে কার শরীর, এটা লাগায় তত্ত্ব বানাইতেছে। বানাইলেই হইল আর কি, খাওয়াইলেই হইল আর কি। পাবলিক তো ভুদাই, যা কবে তাই খাবে। এলিট যেহেতু কইছে, যাই হোক, আমরা আজকে বিএনপির রাজনীতিটাকে এটা আবিষ্কার করার চেষ্টা করব না। আমি কোনো খারাপ জিনিস আবিষ্কার করব না, আমরা আবিষ্কার করব বিএনপির ডকুমেন্ট থেকে, আর চেষ্টা করব যে সেটা বিপ্লবাত্মক কিনা সেটা পরীক্ষা করে দেখব। আমরা বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা করে দেখব। আসেন আল্লাহর নামে শুরু করি। বিএনপির নামটার মধ্যেই বিএনপির বিপ্লবাত্মক রাজনীতির হদিশ আছে। কি আছে নামের মধ্যে? আছে যে এটা একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল যা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। শুধু তাই না, বাংলাদেশি জাতীয়তাবাদ এই টার্মটার জন্মদাতা বিএনপি। বাংলাদেশি জাতীয়তাবাদ এইটা হইতেছে একটা সিভিক ন্যাশনালিজম। এই সিভিক ন্যাশনালিজম সেটা আবার কি? সিভিক ন্যাশনালিজম হইতেছে নাগরিকত্ব ভিত্তিক জাতীয় পরিচয়। তাইলে আর কি কি জাতীয় পরিচয় আছে দাদা, এটা একটু কয়ে দেন। তাই না, কয়ে দেওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, আসে। জাতীয় পরিচয় চারটা মূল ধরন আছে। এক নম্বর হইতেছে সিভিক ন্যাশনালিজম। এটা ভিত্তি হইতেছে নাগরিকত্ব, সংবিধান, আইন, ভূখণ্ড। বাংলাদেশি জাতীয়তাবাদ এই সিভিক ন্যাশনালিজমের অংশ। ফ্রান্সেও ফরাসি পরিচয় মানে নাগরিক হওয়া। আমেরিকাও এটাও সিভিক ন্যাশনালিজম। জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না কেন, সবাই আমেরিকান নাগরিক। You can go to live in Germany or Turkey or Japan, but you cannot become a German, a Turk, or Japanese. But anyone from any corner of the earth can come to live in America and become an American. কানাডাতেও সিভিক ন্যাশনালিজম। দুই নাম্বার হইতেছে এথনিক ন্যাশনালিজম। এটার ভিত্তি হইতেছে জাতি, বংশ, রক্ত সম্পর্ক। জাপানে এটা আছে। ঐতিহ্যগত জাপানি জাতি হইতেছে ইয়ামাতো জাতি। হাঙ্গেরিয়ান রক্ত, এইটার ভিত্তিতে জাতীয়তা আছে। রাশিয়ায় রুশ জাতি। স্লাভিক উৎপত্তির উপর জোর দেয়া এই এথনিক জাতীয়তাবাদ তৈরি হয়েছে। শ্রীলঙ্কার সিংহলি জাতীয়তাবাদ, এটাও এথনিক জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, এটাও এথনিক জাতীয়তাবাদ। জাতিগতভাবে বাঙালি, এই বাঙালি হইলে জাতি, বাঙালি না হইলে এটা জাতির পূর্ণ সদস্য না। তিন নম্বর হইতেছে কালচারাল ন্যাশনালিজম। এটার ভিত্তি হইতেছে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, জীবনযাপন। তামিল জাতীয়তাবাদ কিন্তু ভাষা সাহিত্যকে জাতির কেন্দ্র হিসেবে বিবেচনা করে। কাতালান জাতীয়তাবাদ, এটাও কাতালান ভাষা এবং সংস্কৃতি জাতির কেন্দ্র। কুর্দিশ জাতীয়তাবাদ, এটাও কুর্দিশ ভাষা, গান, পোশাক
এটা নিয়ে তাদের জাতীয়তা তৈরি হয়েছে। আর এটা হইতেছে রিলিজিয়াস ন্যাশনালিজম। এটা ভিত্তি হইতেছে ধর্ম, যেমন ইসরায়েল জায়নিস্ট জাতীয়তাবাদ, এইটা ইহুদি ধর্ম এবং জাতি একাকার। ভারতে হিন্দুত্ববাদ, এটাও ধর্মভিত্তিক জাতীয়তাবাদ, রিলিজিয়াস জাতীয়তাবাদ। এই চারটা মিলে আধুনিক রাষ্ট্রগুলো তাদের জাতীয় পরিচয় তৈরি করে। অনেক দেশে এগুলোর মিশ্রণও থাকে, কিন্তু তাত্ত্বিকভাবে মূল শ্রেণীবিন্যাস চারটা। এবার আসেন এই সিভিক ন্যাশনালিজমটা একটু বুঝে দেখি, কারণ এটা বোঝা দরকার, তাইলে কেন বিএনপির উত্থান হয়েছিল আর এখন কেন গাড্ডায় পড়তেছে এটা বুঝতে পারবেন। এই সিভিক ন্যাশনালিজমের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? এক নাম্বার, জাতীয় পরিচয়। জন্ম, ধর্ম, ভাষা, গোত্র না, নাগরিকত্ব থেকে আসে আমার পরিচয়। আমি কোনো জাতি, ভাষা বা ধর্মের না, আমি বাংলাদেশী। আমি রাজনৈতিক সম্প্রদায়ের মানে পলিটিক্যাল কমিউনিটির সদস্য বলে আমি এই জাতির অংশ। এই সিভিক ন্যাশনালিজম একই ভৌগোলিক সীমানার ভিতরে সকল মানুষের সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত করে। এইখানে ভাষা, ধর্ম, জাতি এই উৎপত্তির পার্থক্য অপ্রাসঙ্গিক। এইটা রাষ্ট্রীয় পরিচয়কে ইনক্লুসিভ করে, প্র্যাগমেটিক করে এবং ফরওয়ার্ড লুকিং করে। বাংলাদেশি জাতীয়তাবাদ এটা একটা সুসংহত কাঠামো। এইটা একটা সিভিক জাতীয়তাবাদ, কারণ এর ভিত্তি হলো নাগরিকত্ব, সমান রাজনৈতিক অধিকার এই দেশের প্রত্যেকটা নাগরিকের। এইটা প্রধানত তিনটা স্তম্ভের উপরে দাঁড়ায় আছে। এক নম্বর হইতেছে ভূখণ্ডগত রাষ্ট্রিক পরিচয় বা টেরিটোরিয়াল স্টেটহুড। বাংলাদেশে এই পরিচয়ের মূল হইল বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে সংযুক্তি। আমি বাংলাদেশ রাষ্ট্রের সাথে যুক্ত, আমি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক। ভাষা হোক, জন্ম হোক, জাতিগত উৎস হোক, কোনোটাই এটাকে বিবেচনা হবে না। রাষ্ট্রের নাগরিকত্ব হইলে আমি বাংলাদেশি। রাষ্ট্রই নাগরিকের পরিচয় তৈরি করে। অর্থাৎ বাংলাদেশি মানে হইতেছে যে বাংলাদেশে বাস করে। দুই নাম্বার, বহুধর্মীয় নাগরিকের সমান অন্তর্ভুক্তি। এটাকে বলা যেতে পারে প্লুরি রিলিজিয়াস সিভিক ইনক্লুশন। যেমন মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এমনকি উর্দুভাষী আছে, চাকমা আছে, মারমা আছে। এখানে ধর্ম পরিচয় নির্ধারণ করে না, আইডেন্টিটি নির্ধারণ করে নাগরিকত্ব। তিন নাম্বার হচ্ছে প্র্যাগমেটিক বা আচরণিক জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ কেবল আবেগ না, এটা একটা বাস্তব রাষ্ট্রীয় স্বার্থকে কেন্দ্র কইরা। রাষ্ট্রের সার্বভৌমত্ব যেমন, আন্তর্জাতিক অবস্থান যেমন, এটার অর্থনীতি, উন্নয়ন, ন্যায্যতা, ইনসাফ, সমানাধিকার, নাগরিক দায়িত্ব, এই সমস্ত পরিচয়কে ব্যবহারিক বা ফাংশনাল জাতীয় শক্তিতে রূপ দেয়। এই বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা কেন বিপ্লবাত্মক সেটা আমরা পরে দেখব। বাঙালি জাতীয়তাবাদ আসলে কি এবং কেন এটাকে প্রতিক্রিয়াশীল বলা যায়। বাঙালি জাতীয়তাবাদ আসলে একটা অতীত নির্ভর সাংস্কৃতিক জাতিগত পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয় হিসেবে চাপায় দেওয়া জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ পাঁচটা কারণে সীমাবদ্ধ এবং কাঠামোগতভাবে এইটা উপনিবেশিক পরিচয় বহন করে। মানে আমরা যেই যে ব্রিটিশ উপনিবেশ ছিলাম ওই পরিচয়টাই বহন করে। এক নম্বর কারণ হইতেছে এটা ভাষা এবং নৃতাত্ত্বিক জাতিগত পরিচয়কে রাষ্ট্রীয় পরিচয় বানায় দেয়। একই রাষ্ট্রে চাকমা আছে, মারমা আছে, সাঁওতাল আছে, উর্দুভাষী আছে, সিলেটি আছে, চাটগাইয়া আছে। অনেক পরিচয় থাকার পরেও সবাইকে বাঙালি বলা মানে জটিল সমাজকে একটা জাতিগত ছাঁচে ফেলে দেওয়া। সেজন্য মুজিব বলছিল পাহাড়িদেরকে তোরা বাঙালি হয়ে যা। এইটা সিভিক জাতীয়তাবাদের বিরুদ্ধে এবং উপনিবেশিক এথনোলিঙ্গুইস্টিক চিন্তার সরাসরি ধারাবাহিকতা। এই যে বাঙালি পরিচয় এটা নির্মাণ করছিল ব্রিটিশেরা। হান্টার, রেজলি, কার্জন, ওই যে কার্জন হল আছে, এই সমস্ত ব্রিটিশ লেখকেরা বাঙালি জাতি এবং বাঙালি ভাষার পরিমণ্ডলকে বানাইছিল প্রশাসনিক সুবিধার জন্য। বাঙালি জাতীয়তাবাদ সেই কল্পিত একটা ক্যাটাগরি, এক ভাষা, এক জাতি, এক রাজনৈতিক পরিচয় হুবহু গ্রহণ করছে। এইটাই সে উপনিবেশিক এথনোগ্রাফিক ইমাজিনেশনের কপি। এটার মানে কি? এথনোগ্রাফিক ইমাজিনেশন এইটা সাহেবটা পাশে লিখে দেন। এটা সহজ অর্থ হইল যখন আমরা কোনো জনগোষ্ঠী, জাতি, সংস্কৃতি বা সমাজকে নিজেদের কল্পনা, ধারণা, গুজব, পর্যবেক্ষণ বা ভাঙাচোরা তথ্যের ভিত্তিতে একটা ছবি বা চরিত্র হিসেবে তৈরি করি, সেটাই এথনোগ্রাফিক ইমাজিনেশন। এটা বাস্তব গবেষণা না, বরং ধারণা, অনুমান, বাইরে থেকে দেখা পর্যবেক্ষণ, প্রচলিত গল্প, সামাজিক কুসংস্কার, এই সমস্তের উপরে দাঁড়ায় থাকে। এই টার্মটা ব্যবহার করছিল পল গিলরয় এবং জোহান্স ফাবিয়ান। এটা একটু জটিল লাগতেছে, খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝায়। ধরা যাক কেউ বলে না যে বাঙালিরা আইলসা, তাই না? এটা সত্যি না, এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন। অনেকে আবার নোয়াখালীর লোক সম্পর্কে একটা কথা বলে না, এটাও এথনোগ্রাফিক ইমাজিনেশন। বরিশালের লোক সম্পর্কে এক ধরনের কথা বলে, এটাও এথনোগ্রাফিক ইমাজিনেশন। বাঙালিরা আবেগী জাতি বলে না, এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন। তারপরে ধরেন
বলে পাঞ্জাবিরা মার্শাল জাতি, এটা যোদ্ধা জাতি, বলে না? এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন। বাঙালিরা ভীরু কাপুরুষ, বলে না? এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন। যখন একটা জনগোষ্ঠীর রাজনৈতিক আচরণ, সংস্কৃতি বা পরিচয় ব্যাখ্যা করা হয়, তখন মানুষ নিজের কল্পনা বা পূর্ব ধারণা ব্যবহার করে। এই যেমন আমি বললাম যে, ধরেন আমি বললাম যে চাটগাঁইরা সবাই ব্যবসায়ী, তাই না? তারপরে এথনোগ্রাফিক ইমাজিনেশন কিন্তু পশ্চিম ব্যবহার করে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানরা হিংস্র, বর্বর, এটা বলে না? এমনকি পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষা বলে তারা পূর্ববঙ্গের বাঙালিকে বাঙালি বলে স্বীকার করে না, বলে ওরা একটা আলাদা জাতি, ওদের ভাষা আলাদা, ওরা আরবের সাথে সবচেয়ে বেশি সংযুক্ত। এটা এথনোগ্রাফিক ইমাজিনেশন। এগুলো সমস্ত ভুল পরিচয় নির্মাণ করে। বাঙালি জাতীয়তাবাদ এক সময় বাংলাকে এক জাতি, এক ভাষা, এক সংস্কৃতি বলে কল্পনা করছিল। এটা উপনিবেশিক এথনোগ্রাফিক ইমাজিনেশনের ধারাবাহিকতা। আঞ্চলিক ভাষাকে, পশ্চিমবঙ্গের ওরা আঞ্চলিক ভাষাকে বিকৃত বাংলা বলে। এইটাকে গবেষকেরা বলে যে কলোনিয়াল কন্টিনিউইটি ইন পোস্ট কলোনিয়াল ন্যাশনালিজম। আরো আরেকটা টার্ম আছে এপিস্টেমিক ডিপেন্ডেন্সি বা লিঙ্গুইস্টিক এসেন্সিয়ালিজম। এই যে বাংলাকে এক জাতি, এক সংস্কৃতি, এক ইতিহাস বলে যে ব্যাখ্যা করছে, কল্পনা করছে, এইটা উপনিবেশিক ধারণা। বেঙ্গল প্রেসিডেন্সি ছিল না, বা ব্রিটিশরা বানাইছিল শাসন কার্যের জন্য। এটা একটা কৃত্রিম ব্রিটিশ সীমানা। এটাকেই জাতির স্বাভাবিক ভূগোল ভাবছিল এই বাঙালি জাতীয়তাবাদীরা। ব্রিটিশদের বানানো বেঙ্গল প্রেসিডেন্সি ছিল একটা প্রশাসনিক ইউনিট, এটা জাতিগত অঞ্চল না। বাঙালি জাতীয়তাবাদ সেটাকেই জাতির প্রকৃত ভৌগোলিক ইতিহাস বলে ধরে নিছিল। এটা কলোনিয়াল বাউন্ডারি ইমাজিনেশন। তার মানে বাঙালি জাতীয়তাবাদ কলোনিয়াল, ব্রিটিশ উপনিবেশের উত্তরসূরি, আর বাংলাদেশি জাতীয়তাবাদ পোস্ট কলোনিয়াল, আধুনিক উপনিবেশের গর্ভ থেকে বের হয়ে আসা নতুন দর্শন। বাঙালি জাতীয়তাবাদ কলোনিয়াল, বাংলাদেশি জাতীয়তাবাদ পোস্ট কলোনিয়াল। বাঙালি জাতীয়তাবাদ পুরানো, বাংলাদেশি জাতীয়তাবাদ আধুনিক। এবার আসেন বুঝে দেখি কেন প্রতিক্রিয়াশীল বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে বাংলাদেশি জাতীয়তাবাদ একটা বিপ্লবাত্মক রাজনৈতিক ধারণা। বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে ভাষা সংস্কৃতি ভিত্তিক জাতি, বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে নাগরিকত্ব, রাষ্ট্র, ভূখণ্ড, বহুত্ববাদ। দুয়ের পার্থক্য কি? বাঙালি জাতীয়তাবাদ কি? প্রথমে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, সেখান থেকে উদ্ভূত হয় জাতি, সেই জাতি থেকে রাষ্ট্র। আর বাংলাদেশি জাতীয়তাবাদ কি? প্রথমে রাষ্ট্র, রাষ্ট্র থেকে নাগরিক, সেই নাগরিক থেকে জাতি পরিচয়। দ্বিতীয় পদে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক, তাই বিপ্লবাত্মক। বাঙালি জাতীয়তাবাদ বলে ভাষা আমাদের জাতি, বাংলাদেশি জাতীয়তাবাদ বলে নাগরিকত্ব আমাদের জাতি। এখানে পরিচয়ের একমাত্র শর্ত হচ্ছে রাষ্ট্রের নাগরিক হওয়া। এটাই আধুনিক সিভিক রাষ্ট্রের মূল রূপান্তর। বাঙালি জাতীয়তাবাদ পুরা দেশকে একটা সংস্কৃতিতে ফিট করতে চায়। বাংলাদেশি জাতীয়তাবাদ বলে এক দেশ বহু পরিচয়, সেখানে চাকমা থাকবে, বাঙালি থাকবে, পাহাড়ি থাকবে, সিলেটি থাকবে, চাটগাইয়া থাকবে, উর্দুভাষী থাকবে, সব নাগরিক সমান মর্যাদাপূর্ণ। এটাই ইনক্লুসিভ ন্যাশনালিজম। এইটা ঔপনিবেশিক বাঙালি আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক ভেঙ্গে চুরমার করে দাও। কোনো কিছু ভাঙা মানেই বিপ্লব, কোন আগের ধারণা, আগের পদ্ধতি, আগের সিস্টেম ভাঙা মানেই বিপ্লব। সেই কারণেই বাংলাদেশি জাতীয়তাবাদ একটা বিপ্লবাত্মক ধারণা। ব্রিটিশ বেঙ্গলি, যেটা রেসিয়াল লিঙ্গুইস্টিক ক্যাটাগরি ছিল, কলকাতা কেন্দ্রিক সংস্কৃতি বা ভাষাকে জাতির কেন্দ্র ধরা, বাংলাদেশি জাতীয়তাবাদ এই কলোনিয়াল ভিত্তি ত্যাগ করে রাষ্ট্রকে নতুন কেন্দ্র বানাইছিল। এটা পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি রিকনস্ট্রাকশন। আগে ভাঙছে, তারপরে রিকনস্ট্রাক্ট করছে। বাংলাদেশ শব্দটাকে রাজনৈতিক সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠা করছে। বাংলাদেশি জাতীয়তাবাদী প্রথম ঘোষণা করছিল বাংলাদেশ হচ্ছে একটা পলিটিক্যাল কমিউনিটি এবং বাংলাদেশি তার নাগরিক। জাতীয় পরিচয় আর ভাষার উপরে না, এথনিসিটির উপরে না, স্টেটহুডের উপরে দাঁড়াইল। ছোট জাতি গোষ্ঠীর, অন্য ভাষাভাষীর তার অধিকার নিশ্চিত করার পথ খুঁজে পাইল। বাঙালি জাতীয়তাবাদে তো যারা বাঙালি না, তারা তো রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বাংলাদেশি জাতীয়তাবাদে যে নাগরিক সেই রাষ্ট্রের পূর্ণ সদস্য। এটা পলিটিক্যাল ইকুয়ালিটিকে শক্তিশালী করলো। বাংলাদেশি জাতীয়তাবাদের অভ্যুদয় দক্ষিণ এশিয়ায় প্রথম জেনুইন সিভিক ন্যাশনালিজমের সূত্রপাত। এটা এই অঞ্চলে বিরল এবং রাজনৈতিকভাবে বিপ্লবাত্মক। দক্ষিণ এশিয়ায় বিরল এক রাষ্ট্রতাত্ত্বিক পদ যে তৈরি করলো যে দলের মূল রাজনৈতিক দর্শন বিপ্লবাত্মক, সেই দল বলে আমরা বিপ্লবী দল না। আশ্চর্যের কথা। আমরা কই ভাই আপনি বাঘ, ওই কয় না না আমরা বিলাই, বিলাই শব্দ দেন এইটা সাহেব। আমরা কই না না আপনি কলে বাঘ, বাঘের শব্দ দেন এইটা সাহেব। না না আমরা বিলাই। আবারও কয় আমরা লিবারাল ডেমোক্রেট। মির্জা সাহেব লিবারাল ডেমোক্রেট কাদের কয় জানেন? এইভাবে কইতে হইল, উপায় নাই, কারণ আপনি তো জানেন না। আসলে কয় শত শত বছর ধরে নাকি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতেছি। শোনান এরিয়ার সাহেব, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি।
এবং এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে। এই যে আমরা মডার্ন ডেমোক্রেসি বলি না, এটা কোল্ড ওয়ারের সময় থেকে পলিটিক্যাল ভোকাবুলারিতে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শব্দটা নতুন অর্থ পায়। আমেরিকা, ব্রিটেন, পশ্চিম ইউরোপ মডার্ন ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করতে শুরু করে ওই কোল্ড ওয়ারের সময় থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের ইডিওলজিক্যাল প্রতিপক্ষ হিসেবে নিজেকে ব্যাখ্যা করতে। তার মানে মডার্ন ডেমোক্রেসি মানে লিবারাল, ক্যাপিটালিস্ট, মাল্টি পার্টি ডেমোক্রেসি বনাম পিপলস ডেমোক্রেসি, সোশ্যালিস্ট ওয়ান পার্টি স্টেট, যেটা সোভিয়েত ব্লক ছিল। এটা শীতল যুদ্ধের ভাষা। এইভাবেই আমেরিকা শব্দটাকে ইডিওলজিক্যাল অস্ত্র বানায়, ফ্রি ওয়ার্ল্ড ভার্সেস কমিউনিস্ট ওয়ার্ল্ড। মডার্ন ডেমোক্রেসি বনাম টোটালিটারিয়ান স্টেট, ডেমোক্রেটিক নেশন বনাম পিপলস ডেমোক্রেসি। সমাজতন্ত্রীরা কিন্তু পিপলস ডেমোক্রেসি বলতো। পশ্চিম চাইছিল বিশ্বকে বোঝাইতে সোভিয়েতরা যেটাকে গণতন্ত্র বলে তা আসলে গণতন্ত্র না, আমরাই আধুনিক প্রকৃত গণতন্ত্র। সেই জন্য 1949 থেকে 1960 ভাষাটাই, গণতন্ত্র শব্দটা খুব দ্রুত রাজনৈতিকভাবে উইপনাইজড হয়, ব্যবহার হওয়া শুরু করে। এবং মডার্ন ডেমোক্রেটিক স্টেট বলতে বোঝানো হইতো মুক্ত নির্বাচন, বহুদল, মত প্রকাশের স্বাধীনতা, বাজার অর্থনীতি, সোভিয়েত ধাঁচের রাষ্ট্রের বিপরীত মডেল। এইটা আমেরিকান সফট পাওয়ার ন্যারেটিভের একটা অংশ হয়ে যায়। যদিও গণতন্ত্র শব্দটা 19 শতকে একাডেমিক ভাবে ছিল, কিন্তু শীতল যুদ্ধের সময় এটা নতুন রাজনৈতিক অর্থে ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নের বিপরীতে নিজেদের মডেলকে আধুনিক গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করতে। তো মির্জা সাহেব বলতেছে ওনারা মানে বিএনপি লিবারেল ডেমোক্রেটিক দল। তো মির্জা সাহেব, দুনিয়ায় কোন লিবারেল ডেমোক্রেটিক দল আছে যেটা পরিবারতন্ত্র আছে? দলে তো আভ্যন্তরীণ গণতন্ত্র থাকতে হয়, লিবারেল ডেমোক্রেটিক দল হইতে হইলে। আছে আপনাদের? নাই তো। ট্রান্সপারেন্সি থাকতে হয়, এটারে বলে ইন্টারনাল পার্টি ডেমোক্রেসি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি নর্মস। আপনার চান্দা ছাড়া চলে না আপনাদের কোন নেতার। দলের ভিতরে কোনো ডেমোক্রেসি নাই, পরিবারতন্ত্র, এক পরিবারের বাইরে কেউ প্রেসিডেন্ট হইতে পারে না, আর লিবারেল ডেমোক্রেটিক হয়ে বসে আছে। তারপরে লিবারেল ডেমোক্রেটিক দলের জন্ম হইতে হয় গণতান্ত্রিক আন্দোলন থেকে, আদর্শিক সংগ্রাম থেকে, নাগরিক অধিকারের দাবিতে। কিন্তু বিএনপি কি হয়েছে? সামরিক সরকারের পৃষ্ঠপোষকতায় জন্ম হয়েছে না, রাষ্ট্রীয় ক্ষমতার সরাসরি সুবিধা নিয়ে জন্ম হয়েছে না, উচ্চ পদস্থ প্রশাসন, ফৌজদারি কাঠামো ব্যবহার করে জন্ম হয়েছে না। জন্মগত বৈশিষ্ট্য তো নন লিবারেল রে ভাই। এইভাবে বিপ্লবী দল হইতে পারে, কিন্তু লিবারেল ডেমোক্রেটিক দল হইতে পারে না। আপনার ভোকাবুলারির মধ্যে তো লিবারেল ভোকাবুলারি নাই। তো লিবারেল ভোকাবুলারি কি? এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা জিজ্ঞেস করবে। লিবারেল ডেমোক্রেটদের ভোকাবুলারি কমপ্লিটলি ডিফারেন্ট। শুনলেই বুঝতে পারবেন এই লিবারেল ডেমোক্রেট। এরা কি কি বলবে? সিভিল লিবার্টিস এর কথা বলবে, কনস্টিটিউশনালিজমের কথা বলবে, ফ্রিডম অফ ইন্ডিভিজুয়ালের কথা বলবে, ব্যক্তি স্বাধীনতার কথা বলবে, ইনস্টিটিউশনাল রিফর্মের কথা বলবে। আর ওদের সংস্কার শুনলে তো গায়ে জ্বর আসে। ডেমোক্রেটিক ডিপেন্ডিং এর কথা বলবে, বিএনপি রিফর্মের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। তারা সেকুলারিজমের কথা বলবে। আপনারা কি সেকুলার? দাবি করতেছেন যে আপনারা লিবারেল ডেমোক্রেট, কিন্তু লিবারেল ডেমোক্রেটদের সেকুলার হইতে, পার সেকুলার হইতে হয়। আপনারা তো ইসলামকে জাতীয় জীবনের মূল হিসেবে ঘোষণা করছেন। আপনারা লিখছেন আপনাদের ঘোষণাপত্রে, রাষ্ট্র রাজনীতির লক্ষ্য হিসেবে ইসলামের শিক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত করা, সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস। এটা আপনি রাখতে পারবেন না তো লিবারেল ডেমোক্রেট হইলে, বলতেই পারবেন না। যদি নিজেকে লিবারেল ডেমোক্রেট দাবি করেন তাহলে বলতে পারবেন না। এই দিকের কিছু ওই দিকের কিছু নিয়ে রাজনীতি গোজা হবে, কিন্তু মিলবে না। বিএনপির অবস্থা হিসেবে পোলার মতো, যা দেখে সেটাই হবি। হ্যাঁ, সে ইঞ্জিনিয়ার দেখে তো বলে ইঞ্জিনিয়ার আমি হমো, তারপরে ডাক্তার দেখে এখন ডাক্তারও মুই হম, তারপরে দেখে পলিটিশিয়ান বলে পলিটিশিয়ানও মুই হম, তারপরে দেখে প্রফেসর, ইউনিভার্সিটি প্রফেসর, ও কয় এটা মুখ হওয়াই হবে। অবস্থা বিএনপির অবস্থা পোলার মতো, যা দেখে সেটাই হবি। ঘোষণাপত্রে আবার কিন্তু সমাজতন্ত্র আছে বিএনপির, জানেন? মানে রাজনৈতিক তত্ত্বের মাঠে এত সুন্দর সুন্দর তত্ত্ব, মির্জা সাহেব বুঝতে পারছেন না কোনটা সেইরা কোনটা ধরবি। একটা গান ছিল না, ওই যে এত সুন্দরী কোনটা সেইরা কোনটারে ধরি। আগে আমরা শুনতাম 2 নৌকায় পা, বিএনপি যে 6 নৌকায় পা দিছে আল্লাহ মালুম। আগে জানতাম তারা সেন্ট্রিস্ট, মধ্যপন্থা, আর গোপনে ছিল ইন্ডিয়া, ওয়াকার, আওয়ামী লীগ, প্রকাশ্যে ছিল মুক্তিযুদ্ধের চেতনা। এখন আবার যুক্ত হইল লিবারেল ডেমোক্রেসি। কেউ একটু ওদের ধরেন। এখনই ওখানে নেতারা জয় বাংলা করে চিকুর দেয়, জননেত্রী শেখ হাসিনার নাম নেয়, আবার অতিরিক্ত উত্তেজনায় জয় শ্রীরাম কইরা চিকুর না দেয়। খোদা তাআলা যেন আমাদের রক্ষা করে, শুধু আমাদের না, বিএনপিরও যেন রক্ষা করে।